দেখাতে চাস? তো এখানে কি করছিস? গলিতে যা, অনেকে আছে। ভার্সিটির পরিবেশটা নষ্ট করিস না। অবশ্য তোদের মতো মেয়েরা এছাড়া আর কি বা পারে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালাম, দেখলাম শুভ্র ভাইয়া কথাটা বলছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না, তাই কান্না করে দিলাম। আমি শিশির, আর যে আমাকে এতগুলো কথা বলল সে শুভ্র ভাইয়া। উনি আমার খালাতো ভাই। ছোটবেলায় মা বাবার দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি খালামণিদের বাসাতেই থাকি। খালামণি আর খালু আমাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছে, কারণ তাদের কোনো মেয়ে নেই। আমি এবার অনার্স প্রথম বর্ষে, আর শুভ্র ভাইয়া ফাইনাল ইয়ারে। কিন্তু কোনো এক কারণে শুভ্র ভাইয়া আমাকে পছন্দ করে না। কেন করে না সেটা আমি আজও জানি না। এই, একদম ন্যাকা কান্না করবি না। নিজের ওরা যখন শরীরে রাখতে পারিস না, তখন পড়িস কেন? শুভ্র ভাইয়ের কথা শুনে নিজের দিকে তাকালাম, আর দেখলাম অন্যটা সরে গেছে। আসলে ভাইয়া, আমি খেয়াল করিনি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে গাল লাল করে দেব। বেয়াদব মেয়ে। শুভ্র থাক, ছেড়ে দে, বুঝতে পারিনি। আর বকাবকি করিস না। কথাটা রাকিব ভাইয়া বলল, শুভ্র ভাইয়ার বন্ধু। শিশির, তুমি ক্লাসে যাও। আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, ক্লাসে চলে আসলাম। একটা ক্লাস করে বাড়িতে চলে আসলাম। ভালো লাগছিল না ক্লাস করতে। কে রে মা, আজ এত তাড়াতাড়ি চলে আসলি? শরীর ঠিক আছে তো? খালামণি, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। এমনি ক্লাস করতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ও আচ্ছা, যা তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। খেয়ে একটু ঘুমা, ঠিক হয়ে যাবে। ঠিক আছে খালামণি বলে রুমে চলে আসলাম। খাওয়া দাওয়া করে শুয়ে থেকে ফোন ঘাঁটছিলাম। এমন সময় একটা অচেনা আইডি থেকে এসএমএস আসলো। হাই, হাই। কেমন আছো? ভালো, আপনি? ভালো। তো আজ ক্লাস না করেই চলে গেলে কেন? জানো তোমাকে কত মিস করেছিলাম। রিপ্লাই দিতে যাব, তখন দেখি আমাকে আমার আইডি থেকে লাথি দিয়ে বের করে দিল। অনেক চেষ্টা করেও আর ঢুকতে পারলাম না। বুঝতে পারলাম না কি হলোটা কি, তাই ঘুমিয়ে গেলাম। শুভ্র ভাইয়ের চিৎকারে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি বিকাল 4টা বাজে। এর মধ্যেই শুভ্র ভাইয়া আবার ডাকলো। শিশির। দৌড়ে ভাইয়ের কাছে গেলাম, গিয়ে দেখি খালামণি ওখানে আছে। আমি এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছি। খালামণি ভাইকে জিজ্ঞেস করলো কি হয়েছে। শিশির, তোর ফোন কোথায়? ঘরে ভাইয়া, কিন্তু কেন? তোকে এত প্রশ্ন করতে বলেছি আমি? বেশি কথা না বলে যা, ফোনটা নিয়ে আয়। হুম ভাইয়া, এই যে ফোন। ভাইয়া কোনো কথা না বলে আমার ফোনটা নিয়ে আছাড় মারলো। শুভ্র, কি শুরু করছো? কি, হ্যাঁ, কি শুরু করছো? নিজের যখন যা মনে হবে তাই করবে তুমি? শিশিরের ফোনটা কেন ভাঙলে? বলো, কেন ভাঙলে? খালামণি খুব রেগে কথাগুলো বলল। আমি আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছি। আসলে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। নীরবতা ভেঙে শুভ্র ভাইয়া বলল, আজকে থেকে ও কোনো ফোন ব্যবহার করবে না। আমার যখন মনে হবে ও ফোন ব্যবহারের যোগ্য, তখন আমি নিজে ওকে ফোন কিনে দেব। কিন্তু ভাইয়া, আমার তো ল্যাপটপ নেই। আমি আমার ফোনেই সব প্রজেক্টের কাজ করতাম। যখন যেটা দরকার হয় আমার ফোন বা ল্যাপটপ থেকে করে নিই। আমি আর খালামণি তো অবাক, যে কিনা তার ঘরেই আমাকে যেতে দেয় না, আজ তার কি হলো? তার জিনিস আমাকে ব্যবহার করতে দেবে বলে গেল। রাতের খাবার খেয়ে পড়তে বসলাম। পড়ার শেষে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। দোলনায় বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে। অনেক ভেবেও বের করতে পারলাম না আমি রুমে কিভাবে এলাম। ওদিকে খালামণি বকাবকি করছে কলেজের দেরি হয়ে যাবে বলে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। টেবিলে বসে খাচ্ছি। আমার সামনেই বসে আছে শুভ্র ভাইয়া। এই মানুষটাকে যত দেখি তত অবাক হই। এক মনে কখন কি বলে কেউ জানে না। আমার তো মনে হয় উনি নিজেও জানে না। কি সুন্দর দেখতে মানুষটা, যাকে বলে একদম কিউটের ডিব্বা। ফর্সা চেহারা, হাইট হবে হয়তো 6 ফুট, খোঁচা খোঁচা দাড়ি, জিম করা বডি, আর ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল। মনে হচ্ছে এই তিলটাই তাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। এত সুন্দর কেন এই মানুষটা? ওই, এমনভাবে তাকিয়েছিস কেন? আমাকে যে খাবার দিয়েছে
তোকে সে একই খাবার দিয়েছে, তো তাকিয়ে আছিস কেন? আমার পেট খারাপ করতে চাস নাকি? ওনার কথায় বেশ লজ্জা পেলাম, তাই কথা না বাড়িয়ে খাওয়াতে মনোযোগ দিলাম। শুভ্র, তুই আর শিশির তো একই কলেজে যাস, দুজনে একসাথে যেতে পারিস না? ওকে সাথে নিয়ে যাবি। মা, লাইক সিরিয়াস? আমি আর পারিনি, ওকে নিয়ে যাব। তুমি ভাবলে কি করে? বলে চলে যাচ্ছিল, আবার ভিড়ে এসে আমার হাতে ওনার বাটন ফোনটা ধরিয়ে দিল। আজকে থেকে এই ফোনটা সাথে রাখবি, ওকে? আমি শুধু মাথা নাড়লাম, তাকে হ্যাঁ বোঝালাম। এইভাবেই কেটে গেল 4 মাস। আজ শুভ্র ভাইয়ের বিদায় অনুষ্ঠান। কলেজের সকলেই শাড়ি পরবে, আমরাও আজ শাড়ি পরেছি। খালামণি, দেখো তো আমাকে কেমন লাগছে। ওরে বাপরে বাপ, আমার মামুনিটারে এত সুন্দর লাগছে কেন? পিছনে ঘুরে দেখি খালু কথাটা বলল। আমি গিয়ে খালুকে জড়িয়ে ধরলাম। খালু, সত্যি সুন্দর লাগছে আমাকে। আমার মামুনিটা তো এমনিতেই অনেক সুন্দর, আর শাড়ি পরেছ আরো সুন্দর লাগছে। আমাদের মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস খালামণি। মা, আমি আসছি। বলেই তাড়াহুড়ো করে শুভ্র ভাইয়া বেরিয়ে গেল, কাউকে কিছু বলার সুযোগই দিল না। মামুনি, চলো আজ তোমাকে আমি নিজে কলেজে দিয়ে আসবো। সত্যি খালু? সত্যি পাগলি, চলো। তারপর খালু আমাকে কলেজে দিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখতে দেখতে আমার বেস্টু নিশি আমার কাছে এলো। কি রে শিশির, আজ কাকে ঘায়েল করতে এত সাজগোজ করেছিস? ব্যাপার কি রে? আরে চুপ জাহারামি, তবে তোকে অনেক সুন্দর লাগছে নিশি। থ্যাঙ্কস, তোকেও খুব সুন্দর লাগছে। চল স্টেজের দিকে গিয়ে বসি। পেছনের দিকে বসতে যাচ্ছিলাম, এমন সময় রাকিব ভাইয়া এসে বলল, আপু, তোমাদের জন্য সামনে সিট রাখা আছে, তোমরা দুজন ওখানে বসো। আমরাও আর কথা বাড়ালাম না, সামনে গিয়ে বসলাম। সামনে তাকাতেই শুভ্র ভাইকে চোখে পড়লো। কালো পাঞ্জাবি পরেছে, কালো জিন্স, কালো সানগ্লাস, যাকে বলে একদম পারফেক্ট বয়। সারাদিন অনেক মজা করলাম। মাঠের মাঝে আমি মিশি আর আমার বন্ধুরা মিলে গল্প করছিলাম। এমন সময় রাফি ভাই এসে আমার সামনে একটা ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। শিশির, কিভাবে বলবো বলো তো? অনেক কথা বলার আছে তোমাকে। আচ্ছা শোনো না, সকলের মতো কথা বলতে পারবো না। আই লাভ ইউ। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, তাই বলবো, উইল ইউ ম্যারি মি? প্লিজ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আমি এমন পরিস্থিতিতে কি বলবো বুঝতে পারছিলাম না। চুপচাপ দাঁড়িয়ে আছি। কোথা থেকে শুভ্র ভাইয়া এসে আমার পাশে দাঁড়ালো, আর উনি যা বললো তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কোথা থেকে শুভ্র ভাইয়া আমার পাশে এসে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলল, আরে রাফি, সব জেনে শুনে আসবি তো? না জেনে ভুল জায়গাতে এসে পড়লি। মানে তুই কি বলতে চাস? মানে, তুই যাকে প্রেম নিবেদন করলি সে অলরেডি অন্য কারোর। রাফি, একবার আমার দিকে তাকাই তো, একবার শেষের দিকে তাকাই। কি বলতে চাস ডিরেক্ট বল। মানে শিশিরের বিয়ে ঠিক হয়ে আছে, ওর পড়া শেষ হলে ওর বিয়ে। কিন্তু ভাইয়া আমার বিয়ে? শিশির, আমি এ নিয়ে পরে কথা বলবো তোর সাথে। তুই আর এই মুহূর্তে এখানে থাকবি না, সোজা বাড়ি চলে যাবি। আমিও আর কথা বাড়ালাম না, মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে বাড়িতে চলে আসলাম। এভাবেই দিন যাচ্ছিল। শুভ্র ভাইয়াও এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে, সব সময় বইয়ের মধ্যে মুখ গুজে থাকে। একদিন সকালে নাস্তা করছিলাম, শুভ্র ভাইয়া আর খালুও আমার পাশেই বসে খাচ্ছিল। হঠাৎ খালু বলল, দেখ মা, আমরা ছোটবেলা থেকেই তোকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। কোনো বাবা মাই চায় না তার কলিজার টুকরাকে অন্য কারো হাতে তুলে দিতে, কিন্তু মা নিয়তি যে বড় নিষ্ঠুর, নিজের কলিজার টুকরো মেয়েকেও অন্য কারো হাতে তুলে দিতে হয়। আমাদেরও তাই করতে হবে। শুভ্রর বন্ধু রাফির বাবা কাল আমার অফিসে এসেছিল। রাফি নাকি তোকে খুব ভালোবাসে, পরীক্ষা শেষে ওর বাবার বিজনেসটাতে জয়েন করবে। আমরা তোকে জোর করব না, তুই যেটা বলবি সেটাই হবে। কথাটা শুনেই কেন জানি আমার চোখ দুটো শুভ্র ভাইয়ার দিকে গেল। উনি খুব ভালোভাবে মনোযোগ সহকারে খাচ্ছে, মনে হচ্ছে উনি খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন কষ্ট হচ্ছে আমার? কিরে মা, কিছু বল। খালু, ছোটবেলা থেকে তোমরাই আমার বাবা মা, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো বলেই চলে আসলাম। কেন জানি না ওখানে থাকতে ইচ্ছে করছে না, খুব কান্না পাচ্ছে। নিজের ঘরে এসে কান্না করে দিলাম।
নিজেই নিজেকে প্রশ্ন করলাম আমার কষ্টের কারণটা কি, আর আমি কেনই বা আশা করেছিলাম শুভ্র ভাইয়া খালুকে মানা করে দেবে যে না, শিশিরের এখন বিয়ের দরকার নেই। তার মানে কি আমি মনে মনে শুভ্র ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? তার মানে কি আমি মনে মনে শুভ্র ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? কিন্তু শুভ্র ভাইয়া তো আমাকে দেখতেই পারে না, তাহলে কি আমি তার অবহেলার ভালোবাসাতেই পড়ে গেলাম? শিশির, কে রে মা? দরজা বন্ধ করে কি করছিস? কলেজ যাবি না? খালামণি, আমি আজ কলেজে যাব না, তুমি যাও। আমাকে ডাকবা না, আমি একটু একা থাকতে চাই। দুপুরে খেতেও যাইনি। শুভ্র, তুই কি শিশিরকে কিছু বলেছিস? মেয়েটা সে সকাল থেকে একা একা বসে আছে, কলেজেও গেল না, খাওয়া দাওয়াও করছে না। মা, ওর কিছু হলেই তোমরা আমাকে বলো কেন? আজ সারাদিন তো ওর সাথে আমার দেখাই হয়নি। শিশির মা, দরজাটা খোল। কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলেছে? আচ্ছা, বিয়ের কথা শুনে রাগ করেছিস? মা, দরজাটা খোল। দরজা খুলে খালামণিকে ভেতরে আসতে দিলাম। আমি বসে আছি, খালামণিও আমার পাশেই বসে আছে। কি রে মা, কি হয়েছে? নিজেকে সামলাতে পারলাম না, খালামণিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই পাগলি, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? আচ্ছা আমাকে বল, শুভ্র কিছু বলেছে? বল। কান্না করতে করতেই বললাম, খালামণি, আমার মনে হয় আমি তোমার ছেলেকে ভালোবেসে ফেলেছি। দরজার কাছে থেকে খালু বলে উঠল, তা আমার মামনিটা যে শুভ্রকে ভালোবাসে এটা কি শুভ্র জানে? আমি মাথা নাড়লাম, যার মানে না। তাহলে তাকে তো জানাতে হবে। কিন্তু খালু, তোমার ছেলে তো আমাকে দু চোখে দেখতেই পারে না। হঠাৎ খালামণি বলে উঠল। আমার কাছে একটা আইডিয়া আছে। আমি আর খালু খালামণির দিকে তাকালাম। আজ শুক্রবার, রাফি ভাইয়ার পরিবার থেকে সকলেই আমাকে দেখতে আসছে। খালামণি অনেক রান্না করেছে আজ। আমাকে আমার বান্ধবী নিশি একটা নীল শাড়ি পরিয়ে দিয়েছে। একটু পরেই তারা বাড়িতে এলো। এখন আমি তাদের সামনে বসে আছি। এখানে সকলেই আছে, খালু, খালামণি, শুভ্র ভাইয়া সকলেই আছে। নওশিন আহমেদ, শিশির। কেন আন্টি, ওকে দিয়ে কি শুধু রান্নাই করাবেন নাকি? শুভ্র ভাইয়ের কথায় ওনারা চুপ মেরে গেল, তারপরে আবার প্রশ্ন করলেন। এবারও আমি কিছু বলার আগেই শুভ্র ভাইয়া বলল, কেন আন্টি, বিয়ের পরের দিনই কি ওদের আলাদা করার চিন্তা করেছেন নাকি? ওনার কথাই খালু বলল, এখানে ওইসব কি হচ্ছে? কি রে, তুই এখানে এখন সংসারে বসে আছিস কেন? যা, নিজের রুমে যা। দেখে আমি এখনো চুপচাপ বসে আছি দেখে উনি দাঁতে দাঁত চেপে বলল, কি রে, যাবি তুই নাকি কোলে করে রুমে দিয়ে আসতে হবে? তুই যাবি নাকি? ওনার এমন কথায় দৌড়ে নিজের রুমে চলে আসলাম। কি রে শিশির, শুভ্র ভাইয়া এমন করছে কেন বলতো? আমি কেমনে বলবো উনি কেন এমন করছে? আমার মনে হয় আমি জানি, বুঝলি শিশির? কি জানিস, বলে ফেল। আমার মনে হয় শুভ্র ভাইয়া আর তোর মাঝে সামথিং। মানে? আমার মনে হয় শুভ্র ভালো, তোকে পছন্দ করে, তাই তোর বিয়ে হতে দেবে না। সত্যি বলছিস তুই? মুয়া, বিশ্বাস কর মাইজান, তোর কথা যদি সত্যি হয় আমি তোকে তেলাপোকার স্যুপ খাওয়াবো, টিকটিকির মালাইকারি খাওয়াবো, ইঁদুরের ডিম খাওয়াবো। ওয়াহ, ছি, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এইগুলো কেউ খায়? ছি, বলেই ওর রুম থেকে চলে গেল। আমি মনে হয় ভুল জায়গাতে ভুল কথা বলে ফেলেছি। সে যাই হোক, তাতে আমার বাপের কি? পরের দিন জানতে পারলাম উনি নাকি ওদের বলেছে যা হবার আমার অনার্স কমপ্লিটের পর হবে। এখন যেন এ বাড়িতে কারো কোনো বিয়ের কথা না বলা হয় বলেই চলে গেছেন। তাই রাফি ভাইয়াও চলে গেছে। রাতে ডিনার করার সময় খালামণি বলল, রাফি বাড়িতে গিয়ে ফোন দিয়েছিল, ওরা শিশিরের পড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আর এতদিন রাফি শিশিরের সাথে টুকটাক কথা বলতে চায়। আমি বলে দিয়েছি কোনো সমস্যা নেই, কথা বলতে পারে। আমি তো শিশিরের নাম্বারটাও দিয়েছি রাফিকে। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমিও চাই আমার মেয়েটাকে ওর হাতে তুলে দিতে। শুভ্র ভাইয়া বলল, মা, তুমি তো বিদ্যুতের গতিতে ছুটছ, এত তারা কিসের? নাকি এখন ওকে তোমাদের বোঝা মনে হচ্ছে? হতেই পারে,
সারা জীবন তো আমাদের বাড়িতে কাটিয়ে দিল। কথাটা শুনে খুব মন খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বসে আছি, তখনই ফোনটা বেজে উঠল। খুব বিরক্তি লাগছিল। ফোনের দিকে তাকিয়ে দেখি রাফি ভাইয়া ফোন দিয়েছে। কে ফোন দিয়েছে? রাফি ভাইয়া। ও আচ্ছা, যা রুমে গিয়ে কথা বল। আমিও রুমে চলে আসলাম। তুমি কেমন আছো বিন্দু শিশির? ভালো, বাট ভাইয়া আমার নাম শিশির। আমার কথাই উনি হাসলেন, তারপরে বললেন, আমি জানি তোমার নাম নৌশিন আহমেদ শিশির, কিন্তু আমি তোমাকে ভালোবেসে বিন্দু শিশির ডাকতে চাই। মানা করো না প্লিজ। আমি আর কথা বাড়ালাম না, টুকটাক কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে প্রায় রাফি ভাইয়া ফোন দিত। কথা বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হতো। একদিন রাতে শুয়ে থেকে রাফি ভাইয়ের সাথে কথা বলছিলাম। লোকটা একদম খারাপ না, মানুষকে খুব হাসাতে জানে। আমিও তার কথাই হাসছিলাম। এমন সময় শুভ্র ভাইয়া আমার হাতে থেকে ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেললেন। ওনাকে দেখে খুব ভয় পেয়ে গেলাম। ওনার চোখ দুটো আগুনের মতো হয়ে আছে, এমনভাবে চেয়ে আছে যেন এখনই আমাকে কাছে গিলে খাবে। আচ্ছা, আমাকে যদি রান্না না করেই খায়, তাহলে কি ওনার পেটে সমস্যা হবে? হলে আমার বাপের কি? কথাগুলো ভাবছিলাম। এমন সময় শুভ্র ভাইয়া আমার হাত দেয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন, আর কোনোদিন যদি কারোর সাথে ফোনে কথা বলতে দেখি, তাহলে সেই দিনই হবে তোর শেষ দিন। খুব সাহস করে বললাম, কিন্তু ভাইয়া আমি তো আমার হবু স্বামীর সাথেই কথা বলছিলাম। কথাটা শেষ করার আগেই উনি আমার ঠোঁট দুটো দখল করে নিলেন, আর সব রাগ যেন আমার ঠোঁটের উপরে ছেড়ে দিচ্ছে। উনি হঠাৎ এমন করবে কখনো ভাবতে পারেনি। কান্না করে দিলাম। কিছু সময় পরে উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল, শুভ্র শিশিরের গল্পের পাতায় থাকবে, অন্য কেউ না। কথাটা যেন মাথায় থাকে। বলেই চলে গেলেন। যাওয়ার সময় বলে গেল, শুভ্র শিশিরের গল্পের পাতাই থাকবে, অন্য কেউ না। কথাটা বলেই চলে গেল, আর আমি সেখানেই বসে পড়লাম। কখনো ভাবতে পারিনি শুভ্র ভাইয়া এমন করবে। খুব কষ্ট হচ্ছিল। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে কিছুই খাইনি। আজ থেকে শুভ্র ভাইয়ের পরীক্ষা শুরু। উনি সকালে নাস্তা করে পড়তে বসছে। আমি চুপটি করে ঘরের মাঝে বসে আছি। কিছুই ভালো লাগছে না। মাথার মধ্যে কিছু প্রশ্ন ঘুরছে। উনি কি আমাকে ভালোবাসে, নাকি ওনার বাড়িতে থাকি বলে ওনার সম্পত্তি ভাবে? খালামণি রান্না করছে, আমি টিভি দেখছি। শুভ্র ভাইয়াও পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে। মনে হয় শুয়ে আছে। খালামণির কাছে শুনলাম ওনার পরীক্ষা খুব ভালো হয়েছে। এইভাবে দেখতে দেখতে ওনার পরীক্ষা শেষ হয়ে গেল। এর মাঝে রাফি ভাইয়া মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। আমাকে খালু ফোন কিনে দিতে চাইছিল, আমি নিইনি। আজ শুভ্র ভাইয়ের রেজাল্ট দেবে, কিন্তু ওনার মাঝে বিন্দু মাত্র চিন্তা নেই। খুব নর্মালি চলাফেরা করছে। খালামণি তো টেনশনে শেষ। মা, এমন করছো যে আমি প্রতি বছর ফেল চাই। এবার যাবো। আজিব, একটু শান্ত হও। হঠাৎ রাফি ভাইয়া আসলো হাতে মিষ্টি নিয়ে। রাফি ভাইয়া ফার্স্ট ক্লাস পাইছে। সেটা শুনে তো খালামণি আরও চিন্তায় পড়ে গেল। একটু পরে ভাইয়ের রেজাল্ট জানা গেল। ভাইয়াও খুব ভালো রেজাল্ট করেছে, উনিও ফার্স্ট ক্লাস পাইছে। এই খুশিতে খালামণি আজ রাতে বাড়িতে একটা ছোট্টখাটো পার্টির আয়োজন করে। সেখানে আমাদের কাছের কিছু কিছু আত্মীয় স্বজন আর শুভ্র ভাইয়ের ক্লাসমেটরা সকলেই আসছে। সন্ধ্যার সময় আমি রেডি হচ্ছিলাম, এমন সময় দরজার কাছ থেকে কেউ বলে উঠল, সংসারে কাকে দেখাবি আর কোথায় যাবি? আর হ্যাঁ, আজকের বাড়িতে যেন তোকে না দেখি। কোথা থেকে খালামণি এসে এই কথার জন্য বকাবকি করছে। মা, আমি কোনো কথা শুনতে চাই না। এই পার্টিতেও থাকবে না, ব্যাস। খালামণি কিছু বলার আগেই আমি বললাম, ভাইয়া চিন্তা করেন না, আমি যাব। খালামণি প্লিজ, কথা বাড়িও না, ভালো লাগছে না, খুব অপমানিত লাগছে। আজ আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো শুভ্র ভাইয়া হয়তো এমনটা করতে পারতো না। ওদিকে পার্টি শুরু হয়ে গেছে। আমি ঘরে শুয়ে আছি, একটু ভালো লাগছে না। এমন সময় খালু আর খালামণি আসলো আমার রুমে। খালু আমার মাথায় হাত রাখতেই তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আচ্ছা তোমরাই বলো, আমি কি এত খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? খালামণি, তুমি তো সেদিন বললে তোমার কাছে একটা প্ল্যান আছে। আমি যদি ভাইয়ার সামনে অন্য কারোর সাথে মিশি কথা বলি, তাহলে ভাইয়াও তার মনের কথা আমাকে বলে দেবে। কিন্তু দেখো, উনি আমাকে দেখতেই পারে না। শিশির, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তুই আমার সিদ্ধান্তের মত দিবি। আমি খালামণির দিকে তাকালাম।
আমরা চাই সামনের সপ্তাহে তোর আর রাফির বিয়ে দিতে। আমরা চাই না শুভ্র তোকে নিয়ে আর একটা কথাও বলুক। বলেই আমাকে পার্টিতে নিয়ে গেল। রাফি ভাইয়ার পাশে দাঁড় করিয়ে খালু বলল, তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে। আমরা আর রাফির বাবা মা মিলে ঠিক করেছি সামনের সপ্তাহে শুক্রবার রাফি আর শিশিরের বিয়ে। তোমাদের সকলের দাওয়াত রইল। কথাটা শুনেই সকলে একসাথে হাত তালি দিল। আমি আর চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। উনি এক কোণে একা দাঁড়িয়ে আছে। আজ আমার গায়ে হলুদ আর কাল বিয়ে। সকলেই এসছে, সকলের মুখেই হাসি আছে, শুধু আমার মুখেই নেই। আমি যে শুভ্র ভাইয়াকে বড্ড ভালোবেসে ফেলেছি। পারবো না ওই মানুষটাকে ছাড়া থাকতে, কিন্তু মানুষটা একটু ভালোবাসে না আমাকে। ওইদিকে শুভ্র ভাইয়া সব কাজ করছে। এমন সময় রাকিব ভাইয়া এসে ওনার কাঁধে হাত রাখলেন। ওই, তুই কখন এলি? এই তো মাত্র। তো কেমন আছিস? কেমন আছি মানে? আমি তো ভালোই আছি। দেখ, বিন্দাস বিয়ের কাজ করছি। রাকিব ভাই আর কিছু না বলেই শুভ্র ভাইয়াকে নিয়ে তার রুমে চলে গেল। কেন করছিস এমন? তুই কি বুঝতে পারছিস না তুই জীবনে কি হারতে বসেছিস? শুধুমাত্র তোর ভুলের জন্য আজ তোর ভালোবাসা অন্য কারো হচ্ছে। বুঝতে পারছিস তুই? চুপ করে থাকিস না শুভ্র। তুই নিজেও জানিস শিশির তোকে কতটা ভালোবাসে, আর আমি নিজেও জানি তুই তার থেকে বেশি শিশিরকে ভালোবাসিস। তাহলে কেন এমন পাগলামি করছিস? এবার আর শুভ্র ভাইয়া রাকিব ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিশ্বাস করা কি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি যে ওকে খুব ভালোবাসি। আমি জানি আমি ওর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু বিলিভ মি, আমি ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি যে অন্য সকলের মতো নিজের ভালোবাসাকে প্রকাশ করতে পারি না। আমি আজ বড্ড অসহায়, নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমি নিতে পারছি না রাকিব, বিলিভ মি। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার প্রাণভূমটা কেউ আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। দেখ, পাগলামি করিস না। ছেলেদের কান্না করতে নেই, জানিস না? আর তুই তো স্ট্রং, তোকে তো আমি কখনো ভেঙে পড়তে দেখিনি। তাহলে আজ এমন করছিস কেন? আমার কথা শোন, তুই এখন কি শিশিকে সব বলে দে। বলে দে তুই একে ভালোবাসিস। আমি পারবো না, আমি পারবো না আটকাতে। ঠিক আছে, আমি শিশিকে সব বলছি। উঠে আসতে গেলে শুভ্র হাত ধরে আবার বসিয়ে দিল। কি হলো, হাতে ছাড়। না রে, হতে দে বিয়ে। আমি জানি আমি ওকে খুশি রাখতে পারবো না, কারণ কারণ আমার রাগের কারণে আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি। আমি জানি আমার এই রাগের কারণে আমার সাথে বিয়ে হলে সুখী হবে না। আমি যে আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না। হোক না ও রাভির রাজ্যে রানী। আমি জানি রাভি ওকে খুব ভালোবাসবে। চল এবার, বাইরে অনেক কাজ আছে বলে চোখ মুছে বাইরে বেরিয়ে গেলেন। রাকিব ভাইকে কিছু বলার সুযোগ দিলেন না। আজ আমার বিয়ে, চারদিকে ফুলের ছড়াছড়ি, ছোট বাচ্চারাও দৌড়াদৌড়ি করছে। আমাকে একটু আগে পার্লারের মেয়েগুলো সাজিয়ে দিয়ে গেছে। হঠাৎ একজন চিৎকার করে বলে উঠল, বর এসছে, বর এসছে। কথাটা যেন আমার বুকে তীরের মতো লাগলো। এই জায়গাটাতে তো আমি আমার শুভ্র ভাইয়াকে চেয়েছিলাম, যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসতে চেয়েছিলাম। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ল। বিয়ের লোকজনের খাওয়া দাওয়া শেষ। শিশির, রাকিব ভাইয়া ফোন দিয়েছে, তোর সাথে 2 মিনিট কথা বলতে চাই। এই নে, কথা বল। হ্যালো শিশির। ভাইয়া বলেন। দেখো, আমি জানি তুমি শুভ্রকে ভালোবাসো, তাহলে রাভিকে কেন বিয়ে করছো? ভাইয়া, এক হাতে তালি বাজে না, আর না একতরফা ভালোবাসা হয়। আমি ওনাকে ভালোবাসি, কিন্তু উনি আমাকে একটু ভালোবাসেন না বলেই কান্না করে দিলাম। কে বলেছে ও তোমাকে ভালোবাসে না? ওর দিকে একবার তাকিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে। পাগলটা তোমাকে নিজের চাইতে বেশি ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। জানো, একটু আগেও কান্না করছিল, কারণ ও তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে। কিন্তু তাও কিছুই বলছে না, কারণ ও চাই তুমি সুখে থাকো। দেখো, বড় ভাই হিসেবে একটা শাসন দেই, শুনবে কি না শুনবে এটা তোমার ব্যাপার। নিজেদের ভালোবাসাটাকে হারিয়ে যেতে দিও না। বলেই ফোনটা কেটে দিল। আমি শুধু কান্না করছি, কি করব কিছুই মাথায় আসছে না। এখন যে আমার হাতে কিছুই করার নেই। আর একটু পরেই আমি অন্য কারোর কাজে এসছে বিয়ে পড়াতে। আমাকে বারবার বলছে, বলো মা কবুল। আমি কিছুই বলতে পারছি না, সব কথা যেন গলায় বেঁধে আছে। আজ নিজেকে
সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে। আবারও কাজী বলে উঠল, বলো মা কবুল। এবার আমি খুব জোরেই বলে উঠলাম, এই বিয়ে আমি করতে পারবো না। সকলে যেন আমার কথায় চমকে উঠল। খালু আমার কাছে এসে বলল, কি রে, কি বলছিস তুই এসব? মাথা ঠিক আছে তোর? আমি খালুর দিকে একবার তাকিয়ে শুভ্র ভাইয়ের দিকে হাঁটা ধরলাম। সকলে অবাক চোখে আমাকে দেখছে। শুভ্র ভাইয়ের কাছে গিয়ে নিজের সব শক্তি দিয়ে তাকে খুব জোরে একটা থাপ্পড় মারলাম। সকলে যেন এবার আরও অবাক হলো। এবার সকলের সামনেই শুভ্র ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এতই যখন ভালোবাসো তাহলে অন্য কারোর হাতে তুলে দিচ্ছেন কেন? আমি কি খুব পচা যে আমাকে এই বুকটাতে আগলে রাখতে পারছেন না? শুভ্র ভাইয়াও কিছু বুঝতে পারছে না। হঠাৎ এমন হওয়াতে উনিও কিছু বলতে পারছে না। আমি আবারও বলতে শুরু করলাম, ভাইয়া তুমি আমাকে ছেড়ে থাকতে পারলে আমি যে থাকতে পারবো না, তিলে তিলে শেষ হয়ে যাব। তার থেকে তুমি নিজে আমাকে শেষ করে দাও। এখানে ওইসব কি হচ্ছে? আমরা কি এখানে সিনেমা দেখতে এসেছি? রাফি ভাই কিছু না বলে আমাদের কাছে এসে শুভ্র ভাইয়াকে বলল। শুভ্র, তুই কি শিশিরকে ভালোবাসিস? শুভ্র ভাইয়া কিছু বলল না, শুধু মাথাটা নিচু করে রইল। বাসর ঘরে বসে আছি আমি। এই রাতটা নিয়ে অনেক নাকি স্বপ্ন থাকে, আমারও ছিল। জানি না পূরণ হবে কিনা। এমন কেন করলি শিশির? হ্যাঁ, আমার শুভ্র ভাইয়ার সাথে বিয়ে হয়েছে। রাফি ভাইয়া যখন প্রশ্ন করলো শুভ্র ভাইয়াকে, ভাইয়া কোনো কথাই বলেনি। তখন রাফি ভাইয়া বলল, তার মানে শিশির যা বললো সব সত্যি। তারপরে এক প্রকার জোর করেই রাফি ভাইয়া আমার আর শুভ্র ভাইয়ার বিয়েটা দিয়েছে। কারণ রাফি ভাইয়ার বাবা অনেক ঝামেলা করেছিল। তখন রাফি ভাইয়া খুব সুন্দরভাবে তার বাবাকে বলল, বাবা, জোর করে হয়তো আমি শিশিরকে বিয়ে করতে পারবো, কিন্তু বিয়ের পরে কি আমি সুখে থাকতে পারবো? নাকি শিশির সুখে থাকবে বলো? আর না শুভ্র ভালো থাকবে? কারণ ওরা দুজনকে দুজনকে ভালোবাসে। আর আমার ভালোবাসাটা একতরফা। একতরফা ভালোবাসা দিয়ে আমি 3টা জীবন নষ্ট করতে পারবো না বাবা। তারপরে তারপরে আর তার বাবা কিচ্ছু বলেনি। রাফি ভাইয়া নিজে দাঁড়িয়ে আমাদের বিয়েটা দিয়ে দিয়েছে। অবাক চোখে তাকিয়ে ভাইয়াকে বললাম, আমি কি করেছি ভাইয়া? কি করছিস তুই জানিস না? কেন আমার জীবনটাকে নষ্ট করলি? আমি তো তোকে দেখতেই পারি না। সারাটা জীবন আমি কিভাবে তোর সাথে থাকবো বল? কিভাবে থাকবো? আর আমি তোকে ভালোবাসি। এত বড় মিথ্যা কথাটা কেন বললি? আমি কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরলাম। তার বুকে মাথা রেখে বললাম, অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর আমি এটাও জানি আমি আপনাকে যতটা ভালোবাসি তার থেকেও আপনি আমাকে বেশি ভালোবাসেন। একটু আগে তো কান্নাও করলেন, এখনই ভুলে গেলেন? পারবি সারা জীবন আমার ডাকটাকে ভালোবেসে আমার পাশে থাকতে? হুম, খুব পারবো। আচ্ছা ভাইয়া, একটা আবদার করবো, রাখবে প্লিজ? হুম, বল। একবার বলো না তোকে ভালোবাসি শিশির, প্লিজ একবার বলো। পাগলি, খুব ভালোবাসি তোকে শিশির, খুব ভালোবাসি। তাই তো তোকে কারোর সাথে সইতে পারি না। তোকে কারোর সাথে কথা বলতে দেখলে মাথায় রক্ত উঠে যেত। খুব রাগ হতো তোর উপর। তাই তো তোর আইডিটা নষ্ট করে দিয়েছি। তার মানে সেদিন তুমি আমার আইডিটা নষ্ট করেছো? আর কিছু বলতে পারলাম না। তার আগেই ভাইয়া আমার ঠোঁটে তার নিজের ঠোঁট বসিয়ে দিল, তারপরে বিছানায় শুয়ে দিল। 1 মিনিট, আপনারা এখনো চেয়েছে কি দেখছেন? হ্যাঁ, শুভ্র শিশিরের বাসর ঘরে ওকে না দিয়ে নিজেরা বিয়ে করে নেন। টাটা। সকালে ঘুম থেকে উঠে নিজেকে শুভ্র ভাইয়ার বাহুডোরে আবিষ্কার করলাম। ঘুমন্ত অবস্থায় ওনাকে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। ওনার ঠোঁটের নিচের টিলটাতে একটা চুমু দিলাম। তখনই শুভ্র ভাইয়া বলে উঠল, শিশির, বউ আমার সারা রাত ঘুমোতে পারিনি, এখন একটু ঘুমোতে দে বলে জড়িয়ে ধরলেন। ওনার কথাই খুব লজ্জা পেলাম। তার মানে উনি জেগেছিলেন? ইস, নিজের উপর নিজেরই খুব রাগ হচ্ছে। এত চিন্তা করতে হবে না, আমি তো স্বামী, যত ইচ্ছা আদর করতে পারিস। এবার চুপ থাক আর ঘুমোতে দে। একটু পরে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি খালামণি রান্না করতেছে। আমি খালামণিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি রে, ঘুম ভাঙলো? কি রান্না করো? অনেক কিছু। শুভ্র কি করে? ওঠে নাই এখনো ও? না, তোমার ছেলে নাক ডেকে ঘুমাচ্ছে। চা, এই চাটা তোর বরকে দিয়ে আয়। খালামণি আগে আমাকে
কিছু খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ওই খালামুনি কি রে? মা বল মা। না, খালামণিরটাই বেস্ট। ভালো। আমি কে যে আমাকে মা বলে ডাকবি? আমি তো তোর কেউ না। আপন হলে ঠিক মা বলে ডাকতি। এই তো এবার ড্রামা শুরু করে দিলে। আচ্ছা যাও, মা বলেই ডাকবো। এবার খেতে দাও না গো মা। আগে শুভ্রকে চাটা দিয়ে আসি, তারপরে সকলে একসাথে খাবো। এই ভাইয়া ওঠো। ওই ওঠো বলতেই এক টানে বিছানায় নিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিল। এটা কি হলো? ওঠো না প্লিজ, আমার ক্ষুধা লাগছে। আছি তো। বলেই ঠোঁট দুটো দখল করে নিল। আমিও তার ডাকে সাড়া দিলাম। একটু পরেই, কি রে, সারা রাতেও লজ্জা ভাগাতে পারলাম না? এই তোমার মুখে কি কিছুই আটকায় না? সারো, দরজা খোলাছে, কেউ চলে আসবে। শুভ্র ভাই আরও জোরে জড়িয়ে নিল নিজের সাথে। তাতে আমার কি? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, বুঝলি? আচ্ছা শুভ্র ভাইয়া, তুমি আমাকে একটু দেখতে পারতে না, তাহলে কখন এত ভালোবাসলে? পাগলি, হ্যাঁ এটা সত্যি। প্রথম প্রথম তোকে আমি দেখতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে খারাপ লাগাটা ভালোবাসা হয়ে গেছে। আর এটা বুঝতে পারলাম যখন তুই ক্লাস 9-এ পড়িস। মনে আছে তোর? তোর যখন খুব জ্বর হয়েছিল, বাবা মা নানুর বাড়িতে ছিল, তুই আর আমি ছিলাম তখন। তুই জ্বরে কান্না করছিলিস। বিশ্বাস কর, নিজেকে তখন পাগল পাগল লাগছিল। কি করবো অত রাতে? কিছুই মাথায় আসছিল না। অনেক রাত পর্যন্ত তোর মাথায় জল পড়তে দিলাম, তাতেও কিছু হচ্ছিল না। তুই শীতে কাঁপছিলি। তখন হঠাৎ বিছানার শুয়ে থেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছিল। সকালে তুই ওঠার আগেই আমি উঠতে পারিনি, যেন তুই কিছু বুঝতে না পারিস। তারপরে বুঝতে পারলাম আই মিন দ্য লাভ ইউ ইউ। তারপরে তোকে চোখে চোখে রাখতাম, তোর ধারে কাছেও কাউকে আসতে দিতাম না। এতই যখন ভালোবাসো, তাহলে এত কষ্ট দিতে কেন? সত্যি বলতে আমি নিজেও জানি না কেন মন করতাম। আচ্ছা বাদ দে, আর করবো না। এখন শুধু ভালোবাসবো আর আদর করব। সকালে নাস্তা করে সকলেই কাজে লেগে পড়ল, কারণ আজকে আমাদের বউ ভাত। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। এখন শুভ্র ভাইয়া খুব বেঁচে থাকে তার কাজ, মানে আমার সতীনকে নিয়ে। তবে এত চাপের মধ্যে কখনো আমার খেয়াল রাখতে ভুলিনি। আমাদের বিয়ের প্রায় 2 বছর হলো। কদিন হলো শরীরটা ভালো লাগছে না, তাই আজ বাড়িতে কাউকে না জানিয়ে ডক্টরের কাছে গেলাম। আর জানতে পারলাম আপনারা মামু আর খালামণি হচ্ছেন, আর আমার শুভ্র হচ্ছে বাবা। কি খুশি লাগছে বলতে পারবো না। রাতে শুভ্র বাড়িতে ফিরতে অনেকটা রাত করলো। এসে আমাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে শুয়ে পড়লো। আই, কি করছো? হ্যাঁ, মাত্র এলে, যাও আগে ফ্রেশ হয়ে নাও। একটু পরে। খুব ক্লান্ত লাগছে, আগে ক্লান্তিটা দূর করে দাও, একটা পাপ্পি দিয়ে দাও, তাহলে যাব। সব সময় ফজলামো মারো আর ফ্রেশ হয়ে আসো। আমি খাবার দিচ্ছি। রাতে শুয়ে আছি শুভ্রের বুকে। এই স্থানটা যেন খুব নিরাপদ। এখানে কোনো ভয় নেই, চিন্তা নেই, আরামে থাকতে পারি সারা জীবন। এই একটা কথা বলতাম। আমার বউ, একটা কেন, হাজারটা বলো। আমি হালকা উঠে শুভ্রর কানে কানে বললাম, আমি মা আর তুমি বাবা হতে চলেছ। কথাটা শুনে শুভ্র লাফ দিয়ে সোফা থেকে বসলো। কিছু সময় আমার দিকে চেয়ে থেকে বলল, সত্যি? খুশিতে উনি পাগলের মতো লাফালাফি করছিল। সামিয়া শোনো, আমি কিন্তু এবার মারবো তোমাকে। এত ফাজিল হয়ে গেছো কেন? হ্যাঁ, দেন আমাকে বাতাও, তোমার ছেলের বউ আমাদের শেষ করে দেবে। ওই শিশির, একদম এদিকে আসবি না বলে দিলাম। আমার দিদি ভাই খুব ভালো, ও একটুও দুষ্টু না, ওকে? তাই ওকে মারার কথাটা ভুলে যা। তখনই শুভ্র হাজির হলো। বাবাকে দেখে এনে দৌড়ে বাবার কোলে উঠল। সামিয়া, মা আমার, কি হয়েছে? মামুনি বকেছে কেন? দেখো না বাবাই, আমি কিছুই করিনি, শুধু বলেছি আজ স্কুলে যাব না, আর মামুনি আমাকে বকছে। আজ আমরা ঘুরতে যাব। ও, এই ব্যাপার। ওকে, আজ আমরা ঘুরতে যাব। যাও, তুমি রেডি হয়ে নাও। তোমাদের যা মন চাই করো, আমি কিছুই বলবো না। আমার কথা কি কেউ শোনো তোমরা? বলে রুমে চলে আসলাম। শুভ্র পিছু পিছু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, পাগলি, এত রাগ করো কেন? স্বামী তো ছোট্ট, বলে আদর করতে লাগলো। তখনই স্বামী এসে হাজির।
বাবাই তুমি খুব পচা, শুধু মামনিকে আদর করো, আমাকে একটুও করো না, বলেই মুখ ফুলিয়ে বসে পড়লো। ওলে বাবালে, তাই নাকি বলেই সামিয়ার কপালে একটা চুমু দিয়ে দিলাম, সাথে সাথে আমাকে রিটার্ন দিয়ে দিল। হ্যাঁ, সামিয়া আমার আর শুভ্রের মেয়ে, খুব দুষ্টু। এভাবেই আমাদের সুখে দুঃখে দিন কাটছে। আমরা খুব ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইতি টানলাম। টাটা।